পরশুদিন দেখলাম বক্তৃতার মাঝে বললো যে শিবির, আমার কথাটা খুব বোঝার চেষ্টা করে, ইসলামী ছাত্র শিবির ছিল, ওই সার্জিস ছেলেটা বক্তৃতা করলো, আমি শুনি আমার মনে হইলো যে দমটা বন্ধ হয়ে যায় কিনা। সার্জিস ছেলেটা বলে আন্দোলনের ভ্যানগার্ড ছিল ছাত্র শিবির, খুব স্পষ্ট ভাবে এই কয়েক হাজার মানুষের সামনে, ছাত্রছাত্রীর সামনে সে বলল। আমি মুখ বা মুখোশ কোনোটাই বলছি না, আমার কাছে মনে হয়েছে তারা এই দেশের শিশু কিশোর তরুণদেরকে প্রথম ঠকাইছে, আর অভিজ্ঞ লোকজনদেরকে তারা ব্লাফ দিছে। আমার কাছে এখন এটা মনে হয় তারা যেটাকে বিপ্লব বলতেছে, এখন প্রতি কথায় কথায় নিজেরা বিপ্লব বলে, এবং 31শে ডিসেম্বর বিপ্লব করিয়া 72-এর সংবিধানকে কি বলছে, কবর দিয়ে দেব। এই যে কবর দিয়ে দিব 72-এর সংবিধান, এই সংবিধানটা কবর দিয়ে দিব, এটা যদি তারা তাদের হাতে রাখতো, হাসিনা বিরোধী আন্দোলনে যখন 1 দফা বা 9 দফা বা 7 দফা দেয়, তখন যদি রাখতো যে এটা কবর দিয়ে দিব, আমরা আমাদেরকে যদি আপনারা সমর্থন করেন হাসিনাকে দিব। 1, 2 নম্বর, শেখ মুজিব এদেশের ফেসিস্ট, তাকে এই দেশে অপ্রাসঙ্গিক করে দেবো, তাকে রাখবোই না দেশে, তার ছবি টবি জামাই আমরা ট্রেনে ফেলাই। 3 নম্বর হইলো, এই দেশে আমরা মুক্তিযুদ্ধ বলতে আমরা 47-কে বুঝাবো এবং 24-কে বুঝাবো। 71-এ কোনো মুক্তিযুদ্ধ হয় না, এটা ভুল হয়েছিল, এটা ছিল সেপারেশন ওয়ার বিটুইন ব্রাদার এন্ড ব্রাদার। এই কথা তাদের খুব সুস্পষ্ট ভাবে যদি বলতো, তাহলে অনেক মানুষই অনেক কিছু চিন্তা করতে পারতো। কিন্তু তারা, আমি দেখলাম তাদের ওর পিছনে, আন্দোলন সংগ্রামের পিছনে স্বাধীনতার গান বাজে, পূর্ব গগনে সূর্য উঠেছে রক্ত লাল, গান বাজে তীর হারাই দেওয়ের সাগর পাড়ি দেবরে, আরো কত ধরনের মুক্তিযুদ্ধের কথাবার্তা, কত ধরনের বক্তৃতা। এমনকি আমি 2-1 দিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণের অনেকগুলো স্ট্যান্ডা আমি শুনছি, তারা বাজাচ্ছে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এইটাকে আমার কাছে কেউ যদি বলে ডিপ্লোমেসি, আজকে যেমন করে 50 বছর পর্যন্ত পরে আইসা আমাদের এই ছোট ছোট সন্তানেরা শেখ মুজিবুর রহমানের মাথা সবকিছু শেষ করে দিতে চাইতেছে, এবং সব ভুল করছিল শেখ মুজিবুর রহমান। এক সময় কিন্তু মানুষ জিজ্ঞাসা করবে যে আপনারা প্রতারণা করছিলেন কেন? আর বাংলায় প্রতারণা হইলো, এটা তো ইসলামের দৃষ্টিতে এটাকে বলা হয় দিনে রাইতে আপনারা 2 রকম কাজ করছেন, এটাকে বলা হয় মুনাফিকি। ইসলাম তো মুনাফিকিকে সবচেয়ে বড় অপরাধ হিসাবে ঠিক করছে। এখন আপনারা যদি এইসব করতে থাকেন, 72-এর সংবিধান ফেলায় দিব, মুক্তিযুদ্ধ রাখবো না, শেখ মুজিবুর রহমানের নাম নিতে পারবে না কেউ, মুক্তিযুদ্ধের যারা ছিল, কালকে পরশুদিন দেখলাম বক্তৃতার মাঝে বললো যে শিবির, আমার কথাটা খুব বোঝার চেষ্টা করে, ইসলামী ছাত্র শিবির ছিল, ওই সার্জিস ছেলেটা বক্তৃতা করলো, আমি শুনি আমার মনে হইলো যে দমটা বন্ধ হয়ে যায় কিনা। সার্জিস ছেলেটা বলে আন্দোলনের ভ্যানগার্ড ছিল ছাত্র শিবির, খুব স্পষ্ট ভাবে এই কয়েক হাজার মানুষের সামনে, ছাত্রছাত্রীর সামনে সে বলল। এইটাই যদি সে আগে বলতো যে আন্দোলনের ভ্যানগার্ড হইলো ছাত্র শিবির, তাহলে কত মানুষ যাইতো বা কি করতো সেটা মানুষ চিন্তা করতো। আমরা তো ছেলেদেরকে এইভাবে চিন্তা করি নাই। আমি যে আমার চেতনার হাজার মানুষ, লাখ লাখ মানুষ জমা হয়েছিল, সেই মানুষের উপরকে রক্তাক্ত করে তারা দিছে, আবার আন্দোলন, আবার সংগ্রাম করতাম এবং করতেছিলাম। সেই আন্দোলনের সংগ্রামের শক্তির উপরে দাঁড়াই আজকের যারা নিজেদেরকে ভ্যানগার্ড বলে, আজকের এইসব সমন্বয় যারা বলে, সেই শক্তির উপরে দাঁড়ায়, সেই ফাউন্ডেশনের উপরে দাঁড়াই কিন্তু তারা আন্দোলনটা করছে। আজকে যারা মুক্তিযুদ্ধ বাদ দিয়ে জিয়াউর রহমানকে বাদ দিতে চায়, উসমানীকে, মৌলানা ভাসানীকে বাদ দিতে চায়, তাজউদ্দিন সৈয়দ নজরুলের নাম যারা ভুলাই দিতে চায়, এটা 100 বার মানুষ কিন্তু চিন্তা করতো তারা যদি এইসব কথা বলতো। যে কারণে এখন দেখবেন বাংলাদেশের রাজনীতি এখনো আমরা শুরু করি নাই, আমরা মুক্তিযোদ্ধারা এখনো বেঁচে আছি। যারা বলতেছেন মুক্তিযুদ্ধ কিছু না, 71-এর মুক্তিযুদ্ধ কিছু না, একটা ছেলে দেখলাম ওই দিনও, ওই ছেলেটার নাম কি মনেও থাকে নাকি, নাগরিক কমিটির বোধহয় আহ্বায়ক নাকি, আক্তার হোসেন, আক্তার, এবং একটা ছেলে আছে কি পাটোয়ারি বোধহয়, এরা কিন্তু খুব ক্লিয়ারলি কথাগুলো বলতে কেউ কিছু 47 হইল আসল, 47 তাদের আসল, তাদের বাপদাদারা কি করতো আমি জানি, কারণ 47-এ তাদের বাপদাদারা মুসলিম লীগ করে লড়কেলেঙ্গে পাকিস্তান, যে আমার বাপদাদারা ওইটা করছে। কিন্তু পরবর্তী সময়ে 52-এর ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাঙালি জাতীয়তাবাদের চেতনার যে উন্মেষ ঘটলো, সেই চেতনার উন্মেষের মধ্য দিয়ে সমস্ত বাঙালি জাতি 62, 64, 66, 69, 70 এবং 71-এ স্লোগানের যে পরিবর্তন আসছে, ওইখান থেকে হাত মে বেরি মুখ মে পাম লল কেলেঙ্গে পাকিস্তান, হ্যাঁ হিন্দু না মুসলমান, মুসলমান মুসলমান, ওই স্লোগানের বিরুদ্ধে যখন স্লোগান শুরু হয়েছে, শুধু কন্ট্রাডিকশন না, এটা সাংঘাতিক ভাবে জাতিসত্তার প্রশ্নে মারাত্মক ভাবে বাঙালি তার 1000 বছরের সম্বিত ফিরে পেল।
সেই বাঙালি জাতির সম্বিত ফিরে পাওয়ার পরে 69-এর গণ অভ্যুত্থান হইলো, আগরতলা ষড়যন্ত্র মামলা হলো, 6 দফা হলো, 70-এ নির্বাচন হলো, 71 সনে যুদ্ধ হইলো। এর মধ্য দিয়ে বাঙালি জাতির পৃষ্ঠতলক জীবন দিল, লক্ষ লক্ষ মাধুরী ইজ্জত দিল, বাড়িঘর পুরে ছাড়খাড় হলো, সমস্ত ধ্বংস হলো। সেই ধ্বংসস্তূপের মধ্যে পাকিস্তানের কবর হলো, নতুন করে বাংলার পূর্বাকাশে ঝলমল করে স্বাধীনতা রক্তিম সূর্য। এখন যারা পাকিস্তান আবার দেখতে চায়, 71 সনকে বাদ দিয়ে 47 সনের পাকিস্তান যারা দেখতে চায়, মৌলানা ভাসানীর কথা আমি বলছি। তোয়াব যখন জেনারেল না বিমান বাহিনীর প্রধান তোয়াব যখন 76 সনে ক্ষমতা দেখতো, তোয়াব ভাই চারতারা পতাকা চাই। আমি মৌলানা ভাসানী তখন বলেছিল গারু পাহাড়ের উপরে উঠলো আর লাহোরের শালিমার বাগ দেখা যাবে না। এখন মৌলানা ভাসানীর আমি একজন অনুরাগী হিসাবে আমি বলছি, গারু পাহাড়ের উপরে উঠলো লাহোরের শালিমার বাগ আর দেখা যাবে না। পাকিস্তানের স্বপ্ন যারা আছে লইয়া বৈশা থাকেন। আর এই দেশটাকে যারা মনে করেন যে এই দেশটাকে তালেবানের আফগানিস্তান বানাবেন, আল্লাহর দোহাই দেই, এটা কিন্তু আফগানিস্তান না। এখানের মানুষ রুটি ঘেউ খায় না, এখানের মানুষ কিন্তু মরুভূমির দেশে বাস করে না। এটা কিন্তু সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ। এটা যেমন বলতে পারে দুর্গম, এটা যেমন বলতে পারে গগনে গরজে মেঘ ঘন ভরসা, কুলে একা বসে আছি নাহি ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী করো দ্বারা করো ভরসা, কাটিতে কাটিতে ধান এলো ভরসা। এই কবিতা যেমন মানুষ পড়ে, আবার প্রয়োজনে কিন্তু মানুষ বলে বলো বীর বলো উন্নত মমসে, শির নেহারি আমারি নত শির ওই শিকর হিমাতে। ওই বাঙালি আবার বলে দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিত হবে রাত্রি নিষেধে যাত্রী হুশিয়া। আফগানিস্তানের তালেবান যারা বানাইতে চাও বাবারা, চিন্তা ভাবনা করে বানায়। তোমরা তো আমাদের সন্তান, আমরা তো তোমাদের সিনিয়র। আমার মারলে কি লাভ হইব তোমার? আমার গলা কাটলে, আমার রক কাটলে কি লাভ হইব? এখন এইসব বলতেছো ছাত্র শিবির নাকি আন্দোলনের ব্যানগার্ড ছিল, আল্লাহ আমাকে রক্ষা করো। ছাত্র শিবির যদি আন্দোলনের ব্যানগার্ড থাকে তা করলেন। এখন আমাকে আজকে একটা বিয়েতে গেছিলাম দুপুর বেলা, একজন মৌলানা সাহেব আসলো আমার কাছে, আমার চিনা এসে বললো মৌলানা সাহেব, আবার দেখলাম একটু মডার্ন ধরনের মৌলানা। উনি আমাকে বললো, উনি আবার সিলেটি, আমাকে বললো ও বা আপনার নাম ফজলু মিয়া? আমি হ্যাঁ আমার নামই ফজলু বাবা। আচ্ছা বা আপনারা ফেসিস্ট কইছো, ইসলামের দৃষ্টিতে ফেসিস্ট খারাপ নাকি মুনাফিক খারাপ? এই প্রশ্নটা কিন্তু মানুষের মধ্যে আইসা যাবে একসঙ্গে। ফেসিস্ট খারাপ না মুনাফিক খারাপ? আমার মনে হয় সবকিছুর প্রশ্নের উত্তর হইল সঠিক সময় একটা সঠিক নিরপেক্ষ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং জনতার প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা। আর যত কুকৌশল চলতে থাকবে ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য, ওই এটা কি কয় ইরানের শাহজাহার মতো ময়ূর সিংহাসন আঁকড়ায় থাকার জন্য, ততই কিন্তু এদের জটিল একটা অবস্থার মধ্যে যাবে, যেটা যাচ্ছে। এখন আর আমার দেশটাকে কোনো দেশ মনে হয় না, এটা কোনো দেশ না। কেউ কোথাও গিয়ে কারো কাছে কোনো সহযোগিতা, হু ইজ দ্য লিডার, হোয়াট ইজ দ্য পিলার অফ দ্য হাউস, এটা কেউ কিন্তু খুঁজে পাইতেছে না। হাউসের স্তম্ভ কোনটা, পিলার কোনটা? এই জায়গা থেকে দেশকে রক্ষা করার একমাত্র পথ হলো সঠিকভাবে একটা নির্বাচন দ্রুত দেওয়া। দ্রুত মানে আমি 2 মাস 3 মাস, মিনিমাম 6 মাস, উপরে 1 বছরও নিতে পারে।